আমার পরিচয় আমি দিয়ে শুরু করি। আমি হচ্ছে লেফটেন্যান্ট গুলশান আরা। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম, 5 বছর চাকরি করেছি বাংলাদেশ সেনাবাহিনীতে। এরপরে স্বেচ্ছা অবসরে যাই। আমার হিস্ট্রিটা আমি এই জন্য বলবো, এখানে সবাই চাকরিজীবী, আমিও একসময় চাকরি করে তারপরে উদ্যোক্তা হলাম। আমি কোনো গল্প বলবো না, আমি আমার গল্পটা একটু শেয়ার করব। আমি যখন আর্মিতে যাই, কেন যাই? আমরা সবাই আর্মিতে যেতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, এরকম অনেক কিছু হতে চাই। আমি কিন্তু কিছুই হতে চাইনি। আমি আর্মিতে গিয়েছি বাসা থেকে পালানোর জন্য। সবচেয়ে ভালো অপশন ছিল, হাসার কিন্তু কিছু নাই। একটা মেয়ের জন্য সেফটি, সিকিউরিটি, একটা সম্মানজনক জব, টাকা পকেটে আসবে প্রতি মাসে, সেটা যত অল্পই হোক। তো আমার জন্য সবচেয়ে ভালো অপশন ছিল বাসা থেকে চলে যেতে হলে, বাবা মার সান্নিধ্যে না থাকতে হলে, বাবা মার কথা না শুনতে হলে বের হয়ে যেতে হবে। সবচেয়ে ভালো অপশন আর্মিতে যাও। তো আমি আইএসএসবি দিয়ে যখন বাবাকে গ্রিন কার্ডটার কথা বললাম, আমার বাবা বলল, তুমি না বললা 5 দিন তুমি ফ্রেন্ডদের সাথে বাইরে বেড়াতে যাবা? আমি বললাম হ্যাঁ গেছি, তো ফ্রেন্ডদের সাথেই গেছি, আইএসএসবিতে গেছি। যাই হোক, ওটা একটা লাইফের একটা পার্ট ছিল আমার। 2 বছরের অক্লান্ত পরিশ্রম ছিল। অক্লান্ত পরিশ্রমের পর আমি একজন অফিসার হয়ে বের হলাম। যেই বাবা আমাকে আর্মিতে যেতে দিতে চায়নি, অফিসার হয়ে বের হওয়ার পরে 1 বছরের মধ্যে আমি অ্যাপেন্ডিক্স জে সাবমিট করলাম, যেটা হচ্ছে স্বেচ্ছা রিটায়ারমেন্ট। এবার বাবা মা না, চাকরি ছাড়া যাবে না, অথচ তারাই কিন্তু কিছুদিন আগে না, মেয়ে মানুষ আর্মিতে যাওয়া যাবে না। আবার আমি যখন আর্মি ছেড়ে দিচ্ছি, না, চাকরি ছাড়া যাবে না। যাই হোক, আমি একটু অমত করি অনেকের সাথে যারা চাকরি করেন বা ব্যবসা করেন, যে খুব ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে। আমি না, ক্যালকুলেটিভ ওয়েতে চলি না। আমি আমার নিজেরটা শুনি, আমি আমার নিজের ক্যালকুলেশনটা করি। ওই ক্যালকুলেশনের লাভ ক্ষতি যেটাই আসুক না কেন, আমি ওটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকি। আর্মির চাকরি যখন ছাড়লাম, তখন মনে হলো সিভিল লাইফটাই দেখবো, ঘুরবো। অনেক স্বপ্ন ছিল, অ্যাটলিস্ট BMW না হোক, করোলা টাইপের, করোলা অ্যালিয়ান টাইপের একটা স্বপ্ন ছিল। রাস্তায় নেমে দেখলাম লোকাল বাস। সত্যি কথা, কিন্তু লোকাল বাস। আমি যখন শুরু করলাম আর্মি চাকরি ছাড়ার পরে, আমি টিচার হিসেবে মাস্টার মাইন্ডে ও লেভেল ম্যাথস ক্লাস নিতাম। যেহেতু ফ্যামিলি পুরোটাই সাপোর্ট দিল না আর আর্মি থেকে চলে আসার পরে, তো আমাকে কিন্তু অনেক কষ্ট করে লোকাল বাসে চড়ে, কলেজ করে, স্টুডেন্ট পড়িয়ে জীবনযুদ্ধে নামতে হলো। এবং এটা অনেকটা ছিল যে তোমাকে অনেক উপরতলা থেকে ধাক্কা মেরে ফেলে দিল নিচে, এবং তুমি নিচে নেমে দেখলা কিচ্ছু নাই এখানে, কিন্তু তোমার স্বপ্নটা কিন্তু আরেকটু বড় ছিল। তখন আমাদের সরকারি চাকরিতে আমরা বেতন পেতাম খুব কম। আমি সেকেন্ড লেফটেন্যান্ট থাকা অবস্থায় 6500 টাকা বেতন পেতাম। আর তখন আমারই ব্যাচমেন্ট, ও হয়তো বা 18,000 20,000 টাকার প্রাইভেট জবে ঢোকে। সো ডেফিনেটলি আমি তো সেটাই চিন্তা করছিলাম, না ওটাই বোধহয় বড় লাইফ। কিন্তু আমি কিন্তু দেখিনি আমার পিছনে একটা সিকিউর লাইফ ছিল, সিকিউর একটা জব ছিল, আমার সোশ্যাল সিকিউরিটি ছিল, আমার সোশ্যাল রেসপেক্ট ছিল, রাইট? হ্যাঁ, কিন্তু আমি তার চেয়ে বড় অ্যাচিভমেন্টের দিকে আগানো শুরু করলাম। কিভাবে? এই যে জীবনযুদ্ধে আমি নামলাম, এরপরে আমি কিন্তু জয়েন করলাম G4S বাংলাদেশে। আমি ওখান থেকে ওদের রিজিওনাল HR ম্যানেজার হয়ে পোস্টেড হলাম দুবাইতে। আমার মা বাবা কিন্তু এখনও হ্যাপি না। আমি যখন দুবাইতে পোস্টেড, তখন আমার কাছে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল রিপোর্ট করে, কারণ আমি ছিলাম রিজিওনাল HR ম্যানেজার। সো 4টা কান্ট্রির 4 জন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, যারা ওই কান্ট্রির HR ম্যানেজার হিসেবে কাজ করতেন। তারা কিন্তু লিটারেলি আমাকে রিপোর্ট করতেন। স্টিল গতকালকেও আমার মা আমাকে বলতেছে, চাকরি করাটা ভালো ছিল না? সো আপনারা যতটুকুই যান, যত দূরেই যান না কেন, লাইফের এই যে সময়টা, যে আমি কি করব বা আমি যেটা করছি সেটাকে আমি ওন করি কিনা, আমি কতটুকু ওন করি, আমি চাকরি দিব, চাকরি নিব, সবাই যদি চাকরি দেয় চাকরিটা করবে কে? আমার তো লোক দরকার আছে, রাইট? সো আমি কই লোক পাবো কাজ করার জন্য? আমার মনে হয় লক্ষ্যটা এটা হওয়া উচিত যে আমি যেই কাজটা করব সেইটা অনেস্টলি করব, এবং আমি যদি ওটা করতে চাই তাহলেই শুধু করব। এইটা না যে আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য আমি করব। আমার যে ব্যবসাটা, এটা একটা মেয়ের জন্য বলবো মোটামুটি ডিফিকাল্ট একটা কাজ। আমার কিন্তু কোনো বুটিক হাউস না। অনেকে মনে করে আমাকে দেখলে
যে আইদিন বুটিক, এটা তো বুটিক হাউস। আসলে কিন্তু আমার হচ্ছে ট্রেডিং। আমি একদম সোজা কথায় কামলা খাটি। আমাকে এই যে শাড়ি পরা দেখেন, দুবাইতে এই শাড়ি পরে কিন্তু আমি কার্টুন টানি। ট্রু, আমি আসলেই কার্টুন টানি। এই শাড়ি পরে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কেউ বাইরে দাঁড়াতে পারবেন? 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি যখন আমার কাজ শুরু করি প্রথম 2013-তে, আমার ওয়্যার হাউসে কোনো এসি ছিল না, মানে শীততাপ নিয়ন্ত্রণ ছিল না আমার ওয়্যার হাউসে। সেই জায়গায় আমরা 3 জন মিলে, আমার 2 জন এমপ্লয় এবং আমি মিলে এই 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা প্রথম যাত্রা শুরু করি। আমরা ওই বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি এবং সেগুলো সাপ্লাই করি, যেটা আপনারা বলতে পারেন যেমন প্রাণ করে, স্কোয়ার করে, তারা সাপ্লাই চেন, যেটা এফএমসিজি বলি। আমার হচ্ছে সেই কাজটা। এরপরে এই কাজটা করতে গিয়ে অনেকে হয়তো ভাবছে যে অনেক টাকা লাগে এটা করতে। না, আসলে টাকা অতটা লাগে না। এখানে অনেক ব্যাংকার আছেন আমাদের, ব্যাংকের টাকাও আসলে লাগে না। টাকা কোনটা যেটা লাগে সেটা হচ্ছে আমি কাজটা করব, সেই মানসিকতাটা লাগে। মানে আমি এখান থেকে ছেড়ে কুইট করব না, আমি চলে যাব না। অনেক প্রবলেম আসবে লাইফে, এই প্রবলেমের শেষ নেই। আমার একটা বাচ্চা আছে 5 বছর বয়সে। আমার বাচ্চাটা যখন হয়, আমার কিন্তু হসপিটালে বিল পে করার কোনো পয়সা ছিল না। সত্যি কথা, আসলেই ছিল না। আমার বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটাকে যখন নিয়ে যায় এনআইসিউতে, আমি কিন্তু ডাক্তারকে রিপ্লাই করেছিলাম, আমি কিন্তু পয়সা দিতে পারবো না, সো তোমরা নিয়ে যেতে পারো, বাট বিল তোমাদেরকে পে করতে হবে। সো এই যে লাইফের আমার যেরকম একটা গল্প আছে, এরকম প্রত্যেকের গল্প আছে। এক একজনের গল্পটা এক এক রকম, এবং আমার গল্পটা আমার কাছে সবচেয়ে বড়, আপনার গল্পটা আপনার কাছে সবচেয়ে বড়। আমি ওই যে বললাম যে আমি বাসা থেকে কেন পালাতে চেয়েছিলাম। আমার একটা ভাই ছিল, আমার ভাই ছিল ক্লাস 9-এ পড়তো। আমরা পিটাপিটি ছিলাম। ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার সাথে। তো আমরা এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছি, আমি কিন্তু কখনো ছেলে বা মেয়ের বিভেদ দেখে কখনো বড় হইনি। আমার মা ওই যে মাছের মাথাটা ছেলেকে দিতে হবে বা মুরগির রানটা ছেলেকে দিতে হবে, আমি ওই ফ্যামিলিতে বড় হইনি। আমরা একসাথে বড় হয়েছি, হেসে খেলে বড় হয়েছি। কিন্তু ভাইটা মারা যাওয়ার পরে দেখলাম সবাই কাঁদে, আহারে কোনো ছেলে তো নাই। কাঁদে কিন্তু এই জন্য না যে তার একটা ছেলে মারা গেছে, সবাই বলে একটাই তো ছেলে ছিল, ছেলেটা মরে গেল। ওই যে একটা প্রেশার আমার মাথায় আসলো যে আমি তো এই মাকে চিনি না। আমার মা কিন্তু আমাকে যে কম আদর করে বা কম ভালোবাসে তা কিন্তু না, যেটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমি বুঝেছি না, আসলে ভালোবাসাটা ওখান থেকে না। তার একটা ছেলে ছিল, আমরা 2 বোন ছিলাম তখন, এখন আমরা 3 বোন। তো সেই কষ্ট থেকে সে হয়তো বা বলেছে। তখন চিন্তা করলাম না, এদের সাথে তো থাকা যাবে না, এখান থেকে পালাতে হবে। সো পালানোর সবচেয়ে ভালো উপায় কি? আর্মিতে যাওয়া। গেলাম। এখন আমি এখানে যখন আসি, ঢাকায় যখন আসি, আমি দেশের আসি 5-6 দিনের জন্য। আমার দেশের বাইরের কাজটা একটু বেশি ঘুরতে হয়, বেশি জায়গায় বেশ কিছু দেশে দৌড়াতে হয়। তো আমার মার একটা দুঃখ আছে, সেটা কি, ছেলেটাকে তো মানুষ করতে পারবি না। আমার একটা ছেলেটাকে তো মানুষ করতে পারবি না। কেন মানুষ করতে পারবি না? কারণ হচ্ছে তুই তো মা হয়ে ঘুরে বেড়াস। এই কথাটা আমি বলছি মেয়েদের জন্য। হ্যাঁ, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, একই সাথে নিজেকে মানুষের মতো মানুষে দাঁড়াতে হবে। এই বোধটা আমাদের মেয়েদের মাঝে আসতে হবে। এখানে বেশ কিছু মেয়ে দেখছি আমি যে তারা উদ্যোক্তা হওয়ার জন্য এসেছে। এটা বোধহয় আমরা 10-12 বছর আগেও কল্পনাও করতে পারতাম না। এই যে পজিটিভ একটা চেঞ্জ এই সোসাইটিতে আসছে, এই চেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন উদ্যোক্তা হতে গেলে অনেকগুলো প্রবলেম আমরা ফেস করব। সেই প্রবলেমগুলোর মধ্যে যেমন একটা বলি যে, বিশেষ করে তরুণ যারা আছো তাদেরকে বলবে, বয়স কম, মেয়ে মানুষ, বা বয়স কম, মাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছে, ও আবার কিসের উদ্যোক্তা হবে? এই যে বড়দের, আমাদের এখানে অনেক বড়রা আছেন, এই যে বড়দের এই কথাটা, বাবা মার এই কথাটা, এইটাকে আবার আমরা কিভাবে অ্যাভয়েড করি? আমরা বলি আমি যেটা চাই আমি সেটাই করব। এভাবে অ্যাভয়েড করা যাবে না। রেসপেক্টের উপরে কিছু নাই, রেসপেক্টের উপরে কিচ্ছু নাই। প্রতিটা মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিয়ে, তার প্রাপ্য সম্মান দিয়ে, নিজে যেটা চাই আমরা সেটাকে এস্টাবলিশ করতে হবে। আজকে এখানে যারা এসেছো, কজন ক্লোজ শু পরে এসেছো? হাত তুলতে পারবে? আমি সরি তুমি করে বলে ফেললাম, আপনারা কেউ হাত তুলতে পারবে যে কজন
ক্লোজ শু পরে এসেছেন। ক্লোজ শু বুঝি আমরা, মানে স্যান্ডেল পরে আসিনি, জুতা পরে এসেছি। গুড, অলমোস্ট সবাই। কিন্তু আমার অনেক এক্সপেরিয়েন্স আছে যে অনেকে এই ধরনের ফর্মাল একটা জায়গায় চলে যায় স্যান্ডেল পরে। আমাদেরকে ওই জায়গাটা ওই মেন্টালিটি থেকে চেঞ্জ আনতে হবে। আমি যখন স্কুলে যাই, মাস্টার মাইন্ড স্কুলে যখন প্রথম জব করি, স্কুলে ক্লাসে স্টুডেন্টরা বসে আছে, তো 2 বছরের তো আমার আর্মির একটা এক্সপিরিয়েন্স ছিল। আমার ধারণা ছিল আমি যদি বলি বসে থাকো, মানে হচ্ছে বসেই থাকতে হবে। আমি বুঝিনি যে বাচ্চা ও তো বসে থাকবে না, ওকে আমি বসে থাকতে বললে 2 মিনিট 3 মিনিট তারপর কারো পেন্সিল খোঁচাবে, কারো পেন্সিল নিয়ে কিছু লিখবে, অথবা পাটা একটু নাড়াবে। আমাকে ওই পরিস্থিতিতে অ্যাডপ্ট হয়ে নিতে অনেক বেশি সময় লেগেছিল। কিন্তু এটার কিন্তু প্রয়োজনীয়তা আছে, আমাদের প্রত্যেকেই জানতে হবে। যেটা বলেছে আমি তন্ময় যেটা বলেছে, সিভিটা আমি কিভাবে লিখবো, এটা আমি অনেক জায়গায় বলি, ও আমার কথাটা চুরি করে ফেলেছে, যে brokenheart@gmail.com। আমি তো ওই সিভি দেখবই না, সত্যি কথা বলি, আমি কিন্তু আসলে ওই সিভি দেখবো না। এখন কিন্তু সোশ্যাল মিডিয়াও সিভিতে ইনক্লুড করতে হয়। আমি কাউকে চাকরি দিতে গেলে প্রথমে দেখব ফেসবুক সে কি করে, তার সাবজেক্ট কি, পছন্দের সাবজেক্ট কি, সে কি ওই বলিউড ঢালিউড ওগুলোকে লাইক দেয়, সে কি অনবরত পেইং অল দ্য রেসপেক্ট অনবরত হাদিস, কোরআন, বাইবেল, হোয়াট এভার ওই রিলিজিয়াস লাইনটা শেয়ার করে, অর সে কি বিভিন্ন ধরনের মেয়েদের ছবিতে লাইক দিতে থাকে, কমেন্টস করতে থাকে। এই যে, অথবা আরেকজন মেয়েরা যে তারা কি করে, আমি এই শুধুমাত্র ওই যে কিচেনে করে না তোমরা একসাথে গিয়ে কিটি পার্টি, রাইট, মেয়েদের এটাকে বলে কিটি পার্টি, তারা কি বেশি বেশি কিটি পার্টি করে? এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। এটাকে একজনের ফেসবুক প্রোফাইল দেখলে এখন যে কেউ বলে দিতে পারে যে সে কোথায় কি তার ইন্টারেস্ট। সো আমার মনে হয় এখন সিভি খুব কমই দেখে, আমরা অন্তত সিভি খুব কমই দেখি। আমরা ফার্স্টে প্রোফাইলটা চেক করি, প্রোফাইলটার সাথে মিললে, কারো টুইটার অ্যাকাউন্ট থাকলে একটু ভালো লাগে যে না টুইটারটা বোঝে, ফেসবুকটা না শুধু টুইটারও বোঝে। লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইন এটা তো প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, সেটা বুঝতে হয় আমাদেরকে, বোঝা উচিত। আমাদের কজনের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? বগুড়া ইজ নট এ ব্যাড সিটি অ্যাট অল, ট্রুলি স্পিকিং। আচ্ছা, আমাদের কজনের টুইটার আছে? ওয়াও, ইমপ্রেসিভ। তো আমরা আমি যখন ছবি দেখি, ছবিতে দেখা গেল যে বহুত আগের একটা ছবি আমি আপলোড করেছি, ইটস ওকে। অনেকে আবার ওই ফেসবুক প্রোফাইলে কিন্তু তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু কি করে, প্রোফাইল লকড। এখন আমি তোমাকে কেমনে অ্যাকসেপ্ট করবো? আমি জানি না তুমি কে, নামটাও দাওনি, নামটাও হয়তো বা দিছো অঝরে বৃষ্টি, অঝর কান্না, অথবা ম্যান, অবুঝ বালক, আবার তুমি ছবিও দাও নাই। ওইখান থেকে এই জিনিসগুলো স্টার্ট হয় এবং ওইখান থেকে আমাদেরকে চেঞ্জেসগুলো আনতে হবে। স্যার একটা কথা বললেন যে আমাদের 6 কোটি ইয়ুথ, আমরা এই সংখ্যাটা ইমাজিন করতে পারতেছি, 6 কোটি কর্মক্ষম লোক 16 কোটির দেশে, 6 কোটি কর্মক্ষম লোক। এই 6 কোটি কর্মক্ষম লোক নেক্সট 30 বছর এই দেশটাকে চালাবে। পৃথিবীর আর কোনো দেশে এটা হবে না, শুধুমাত্র বাংলাদেশে হবে। 30 বছর কর্মক্ষম লোকের হাতে বাংলাদেশ থাকবে। জাপানের ইকোনমি ফল করছে কেন? কারণ হচ্ছে জাপানে তরুণের অভাব, যুবকের অভাব, বুড়াদের হাতে চলে গেছে। আবার নতুন প্রজন্ম ওভাবে আসছে না। কোরিয়া, যে জাপান কোরিয়াকে শাসন করেছে অলমোস্ট প্রায় 30-40 বছর কোরিয়াকে শাসন করেছে, সেই কোরিয়ার অর্থনীতি আজকে জাপানের অর্থনীতিকে ছুঁই করছে। আমি কোরিয়াতে বেশ কয়েকটা বড় ওদের গভর্নমেন্ট লেভেলের উদ্যোক্তাদের সামিটে যাই। ওখানে গভর্নমেন্ট থেকে এতটা বেশি সাপোর্ট দেওয়া হয় এসএমইকে। আমাদের এখানে যদিও আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্টকে এটা খুব বেশি নজর দিতে হবে। আমরা সাপোর্ট দিই বড় উদ্যোক্তাদেরকে, আমরা এসএমইকে সাপোর্ট দেই না। উইদাউট সাপোর্টিং এসএমই কোনো কান্ট্রি দাঁড়াবে না, ইটস নর্মাল। কারণ হচ্ছে
আমার এসএমই হচ্ছে আমার চালিকা শক্তি। মধ্যবিত্ত ফ্যামিলি একটা দেশের চালিকা শক্তি, মাথায় ধরে নিতে হবে। যার 1,000 কোটি টাকা আছে সে কিন্তু পড়ে যাবে না, ওই 1,000 কোটি টাকা রোল হবে, 1,000 কোটি টাকা থেকে 100 কোটি টাকায় আসতে পারে, 0 টাকায় আসবে না। কিন্তু যার 0 টাকা আছে তাকে 1 কোটিতে 2 কোটিতে পৌঁছাতে হবে। এই জিনিসটা আমাদেরকে এই সেমিনারগুলোর মাধ্যমে গভর্নমেন্টের কাছে মেসেজটা দিতে হবে। আমাদের উদ্যোক্তাদের লোন দেয় কত স্যার? ম্যাক্সিমাম 10 লাখ উদ্যোক্তাদের। না না না, কোনো কোলাটারাল ছাড়া 25 লাখ। এখন এই কয়জন আমাকে বলতে পারবে 25 লাখ টাকা পাবে সে? কেউ পাইছে? আমাদের এরকম আমাদের অনেকে আমরা জানি না, দ্যাট ইজ ট্রু, ভেরি ট্রু, যে আমরা জানি না যে 25 লাখ টাকা পর্যন্ত আমরা লোন পাই। বাংলাদেশ ব্যাংকের মধ্যে আরও বেশি আছে, রাইট? বাংলাদেশ ব্যাংকের এটা। আচ্ছা আচ্ছা, কিন্তু কয়জন পেয়েছে? হাত তোলো। কয়জন অ্যাপ্লাই করেছো? কেউ পাবে না। আমাদের নীতি আছে, নীতি প্রয়োগ নাই। এই প্রয়োগটা তোমাদেরকে করতে হবে। এই প্রয়োগটা প্রতি জায়গায় যেখানে যাও বলতে হবে, লিখতে হবে। ফেসবুকে লিখো না, একজন লিখো, শেয়ার করো, ভাইরাল করো। কি কে কাকে খাওয়ানোর জন্য 10 টাকা দিল, ভাইরাল করার দরকার নেই। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা দিতেই পারে বাংলাদেশের মানুষ, কিচ্ছু যায় আসে না। এই নীতিগুলোকে ভাইরাল করো, যে নীতিগুলো আছে প্রয়োগ নাই বা আমার জন্য এটা প্রয়োজন। আমরা কি চেয়েছি? 6 মাসের বাচ্চা হওয়ার পরে 6 মাসের একটা কি দেয়, ম্যাটারনিটি লিভ। এটা ভাইরাল হয়েছে। 6 মাস তুমি যদি কাজের বাইরে থাকো, তুমি কি মনে করো যে ফেরত এসে তুমি আবার তোমার সহকর্মীর সাথে দাঁড়াতে পারবা? কখনো পসিবল না, কখনো পসিবল না। কঠিন, ও বলেছে কঠিন, কিন্তু আমি বলবো পসিবল না। আমার জন্য কঠিন হবে, আমার জন্য পসিবল না, আমার বাচ্চার জন্য কঠিন হবে, কারণ আমার বাচ্চার পিছনে আমার ব্যাকআপ থাকবে। কিন্তু আমার পিছনে কিন্তু আমার বাবার ব্যাকআপ ছিল না, সো আমার জন্য পসিবল না। সো এই নীতিগুলোকে আমরা ভাইরাল করি, কিন্তু আমরা এইগুলোকে জানাই না। আমাদের 3 সার্টিফিকেট কজনের আছে? আমরা কি জানি? আমরা যখন ট্যাক্স দিই, আমরা সবাই চিন্তা করি সবারই একজন করে ট্যাক্সের লোক আছে যে ট্যাক্সটাকে একটু কমায় দেয়, রাইট? এটার ব্যাড এফেক্ট কি? ব্যাংকারদেরকে জিজ্ঞেস করছি, স্যার এটা ব্যাড এফেক্ট কি? এই যে ট্যাক্সটা আমি কমাই, ওইটা তো রাষ্ট্রের হলো, আই ডোন্ট কেয়ার। আমার কোম্পানির ক্রেডিবিলিটি কমে যায়, আমার কোম্পানির ক্রেডিবিলিটি কমে যায়। আমি লোন নিতে পারবো না তার কাছ থেকে। হ্যাঁ, আমি ট্যাক্স বেশি দিলে আমাকে ইনসেন্টিভে দিবে, কিন্তু আমরা সবাই চিন্তা করি কি যে ট্যাক্সটা একটু কমা দিলে কি হয়। আমি ট্যাক্স কমিয়ে দেওয়া মানে কি, আমার যে সার্টিফিকেটটা আছে এটার ভ্যালুটা একটু কমে গেল। এই ভ্যালু তখনই দিনকে দিন বাড়বে। এই যে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 1000 কোটি টাকা মানুষ লোন পায় ব্যাংক থেকে, কিভাবে? এভাবে কিন্তু পায় না। তারা তাদের কোম্পানিটাকে ওই পর্যায়ে আস্তে আস্তে দাঁড় করায়। প্রাণ, আজকে প্রাণ একটা ইউইতে আপনি যে কোনো জায়গায় যাবেন প্রাণের প্রোডাক্ট পাবেন। আমরা যখনই কাউকে এক্সাম্পল দিই এফএমসিজি সাপ্লাই চেন বোঝার জন্য, দেয়ার ইজ নো আদার বিগ এক্সাম্পল দেন প্রাণ। এবং প্রাণ আমার দেশের। আমি কিন্তু প্রাণের ব্র্যান্ডিং করছি না, আমি কিন্তু সাপ্লাই করি স্কোয়ারের রাঁধুনির প্রোডাক্ট। বাট আমি প্রাণের কথা এই জন্য বলছি, আমরা দেখেছি প্রাণের ব্র্যান্ডিং মডেল। গত পরশুদিন আমি ডিউএইচএসে রিক্সা দিয়ে আসছিলাম, রিক্সার পিছনে ওদের একটা চকলেট আছে না, এটার নাম কি, মিস্টার ম্যাঙ্গো, রিক্সার পিছনে। আমরা কেউ চিন্তা করছি রিক্সার পিছনে, মানে রিক্সাওয়ালাকেও আমি স্পন্সর করব আমার প্রোডাক্টের জন্য? কিন্তু করেছে ওই লেভেলে নিয়ে গেছে প্রাণ এটাকে। আমাকে একটা এক্সাম্পল দিতে পারবে কেউ? আমাদের ইলেকট্রনিক্স আজ থেকে 10 বছর আগে গ্রামেও একটা সনি পাঠায়, এখন কি দোকানে কি ওয়ালটন কিনে নিয়ে চলে আসি না? চলে আসি কি আসি না? কনসেপ্ট চেঞ্জ হয়েছে না? আমার বাবা চিন্তা করছে একটা সনি কিনছে 1992-তে, 2008-এ গিয়েও ওটা যখন বিক্রি করতে চাইছি, মানে তাকে বোঝানো যে না সেটা বিক্রি করে একটা নতুন কিনি, সে কি কান্না তার, না 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 না, সনির মতো কোনো টিভি হয় না। কিন্তু এখন আমাদের দেশে
75% মানে রুরাল এরিয়াতে 75% ঘরে ওয়ালটন চলে, আমাদের প্রোডাক্ট। আমি শেষ একটা কথা বলবো, এটা বলে আর কি শেষ করব। যারা এখানে এসেছেন আপনারা, তাদেরকে ক্রিটিসিজম করার প্রচুর লোক থাকবে, এক কান দিয়ে ঢোকাবেন আরেক কান দিয়ে বের করে দিবেন। আমার জীবনে এটা আমি খুব করি। আমার যখন খুব বেশি প্রেশার আসে, আমি তখন নিজেকে শেলের মধ্যে নিয়ে নিই। আমাকে আমার বাসায় বলে আমি শামুকের মতো গুটিয়ে নিই নিজেকে। কেন? আশেপাশের কথা থেকে বাঁচার জন্য না, নিজেকে সময় দেওয়ার জন্য, নিজের কথা শোনার জন্য। কেন কথাগুলো আমাকে শুনতে হচ্ছে? ক্রিটিসিজম ইজ নেভার ফর ব্যাড, নেভার ফর নেগেটিভিটি। ক্রিটিসিজম থেকে আপনি শিখতে পারবেন। সো ক্রিটিসিজমকে একসেপ্ট করতে হবে, একসেপ্ট করার মেন্টালিটি থাকতে হবে। ধন্যবাদ। আমার মনে হয় বেশি সময় নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ।